নমস্কার মিসেস মুখার্জি। আমি অভিরূপ মুখার্জির ফ্যামিলি লয়ার মিস্টার চ্যাটার্জি। আপনার বাবার পক্ষ থেকে আমি আপনার কাছে এসেছি। আমি আর মিসেস মুখার্জি নই, আমি পারমিতা। আর আমার বাবা আপনাদের পাঠিয়েছেন। কি চান আপনারা? আমাদের জীবন আমাদের কখনো কখনো এমন একটা জায়গায় এনে দাঁড় করায় যে সেখান থেকে আর ফিরে যাওয়ার কোনো পথ থাকে না। পারমিতার জীবনেও ঠিক একই অবস্থা এখন, কিন্তু অন্তত তার পাশে একটা বন্ধু আছে। হয়তো সত্যি বন্ধুর থেকেও আরও অনেক কিছু বেশি। তাই পারমিতা তার জীবনের লড়াইটাকে এত সফলভাবে লড়তে পারছে। কিন্তু এর পরবর্তী অর্থাৎ আজকের পর্বে কি হতে চলেছে, মানে তাদের দুজনের এই সম্পর্কের বাঁধন আসলে কি হবে, নতুন কি পরিণাম হবে, সেটা জানতে অবশ্যই শুনতে হবে আজকের পর্ব। আজ সুস্মিতা গোস্বামীর লেখা মখমলের কারাবাস তৃতীয় তথা অন্তিম পর্ব। হ্যাঁ, আজকের পর্বেই আপনারা সব প্রশ্নের উত্তর পাবেন। তাহলে শুরু করছি আজকের গল্প। ব্যাঙ্গালোরের আকাশটা আজ এক অদ্ভুত মায়াবী রঙে সেজেছে। জানলার বাইরে দিয়ে দেখা যাচ্ছে নীল আকাশের বুকে সাদা মেঘের ফেলা। দিব্যজ্যোতির এই ছোট ফ্ল্যাটটা কোরামঙ্গলার এক শান্ত গলির ভেতর। চারদিকে বড় বড় গাছ আর পাখির কলকাকলি। পারমিতা জানলার ধারের সেই নীল রঙের ইজি চেয়ারটায় বসেছিল। তার কোলে একটা পুরনো ডায়েরি আর হাতে এক কাপ ধোঁয়া ওঠা কফি। কফির তিতকুতের স্বাদটা আজ তাকে আর ভয় দেখাচ্ছে না। আজ 3 সপ্তাহ হতে চলল সে কলকাতায় তার সেই বিভীষিকাময় জীবন ফেলে এখানে এসেছে। গত 1 বছরে অভিরূপের সেই 21 তলার পেইন্ট হাউসে সে ভুলেই গিয়েছিল যে সূর্যের আলো এত মিষ্টি হতে পারে। রান্নাঘর থেকে দিব্যজ্যোতি 2টি প্লেট হাতে নিয়ে ঘরে ঢুকল। ওটসের খিচুড়ি আর একটা সেদ্ধ ডিম। সে মৃদু হেসে খাবারের প্লেটটা পারমিতার সামনে টিপয়ের ওপর রাখল। আজ আকাশটা দেখছো পারমিতা? একদম তোমার প্রিয় সেই শিউলি ফুলের রঙের মতো। এই আজকে একটু বাইরে বেরোবে? পাশে একটা ছোট পার্ক আছে, সেখানে অনেক নতুন ফুল ফুটেছে। আজ থাক দিব্য। আমি আসলে দেখো, আমি এখনো অত মানুষের ভিড়ের মধ্যে যেতে ভয় পাই। মনে হয় সবাই বুঝি আমার দিকেই তাকিয়ে আছে। তার চেয়ে আজ আমি তোমার এই অগোছালো ঘরটা একটু গুছিয়ে দেবো ভাবছিলাম। তোমার স্থাপত্যবিদ্যার বইগুলো একদম ধুলোয় ঢেকে গেছে। আমার ঘরটা কি সত্যি এতই খারাপ আছে? যাক, অন্তত তুমি ঘর গোছানোর কথা বলছো, তার মানে তোমার মনটা একটু একটু করে সারছে। নিজের উপর জোর করো না, সময় দাও। দিব্যজ্যোতি অফিসে যাওয়ার জন্য তৈরি হলো। পারমিতা উঠে দাঁড়িয়ে তার ব্যাগটা গুছিয়ে দিল। যখন দিব্যজ্যোতি দরজার কাছে গেল, পারমিতা তাকে পেছন থেকে মৃদু স্বরে ডাকল। শোনো, সাবধানে যেও। আর অনেক ধন্যবাদ দিব্য। কেন জানি মনে হয় এই কৃতজ্ঞতাটুকু না বললে আমার আমার বুকটা ভারী হয়ে থাকে। কৃতজ্ঞতা দিয়ে বন্ধুত্ব হয় না পারমিতা। তুমি শুধু নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করো, সেটাই আমার সবচেয়ে বড় পাওনা। দিব্যজ্যোতি বেরিয়ে যাওয়ার পর পারমিতা সারা দুপুর একা ঘর গোছাল। সে দেখল দিব্যজ্যোতির বইয়ের তাকে কত বিচিত্র সব বই। স্থাপত্যবিদ্যার পাশাপাশি সেখানে জীবনানন্দ দাশের কবিতার বইও আছে।
বইটা খুলতেই পারমিতা চমকে উঠল। ভেতরে একটা পুরনো শুকনো শিউলি ফুল। তার মনে পড়ে গেল সেই 10 বছর আগের কলেজ জীবনের কথা। একদিন বিকেলে সে এক মুঠো শিউলি ফুল তুলে দিব্যজ্যোতির নোট বইয়ের ওপর রেখে দিয়েছিল নিছক মজা করে। এই মানুষটা সেই স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছে। পারমিতার চোখে জল চলে এলো। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চিবুক আর গলার সেই কালশিটে দাগগুলো দেখল। ওগুলো এখন অনেকটা ফিকে হয়ে গেছে, ঠিক তার অতীতের যন্ত্রণার মতো। বিকেলে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ কলিং বেল বাজল। পারমিতার শরীরটা আতঙ্কে হিম হয়ে গেল। সে ভাবল, অভিরূপ কি মরে গিয়েও ফিরে আসতে পারে, নাকি তার লোভী বাবা তাকে খুঁজে বের করেছে। সে কাঁপা কাঁপা হাতে ভিডিও ইন্টারকমে দেখল। এক তরুণী দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট চারা গাছ। পারমিতা দরজা খুলল। হাই, আমি কবিতা, পাশের ফ্ল্যাটেই থাকি। দিব্য বলছিল আপনি কলকাতা থেকে নতুন এসেছেন। এটা আপনার ওয়েলকাম গিফট। নিন ধরুন, একটা জেসমিন চারা। ও, এটা এটা আমার জন্য। থ্যাংক ইউ কবিতা। আসলে আমি না ঠিক অভ্যস্ত নই এসব সৌজন্যে। এসো না, ভেতরে এসো। আরে না না, আজ না, আজ না, পরে একদিন হবে সব। আসলে কি জানেন তো, আজকে না আমার অফিস আছে। চারাটা কিন্তু একটু রোদে দেবেন। ব্যাঙ্গালোরের রোদ ওর খুব প্রিয়। আর শুনুন, একদম মন খারাপ করবেন না। এই শহরটা কিন্তু খুব বন্ধুবাৎসল্য। কবিতা চলে যাওয়ার পর পারমিতা চারো গাছটা ব্যালকনিতে রাখল। সে অনুভব করল, অভিরূপের সেই দামি পারফিউমের গন্ধের চেয়ে এই ভিজে মাটির গন্ধটা অনেক বেশি পবিত্র। রাতে দিব্যজ্যোতি ফেরার পর পারমিতা তাকে সবটা বলল। তারা দুজনে মিলে গাছটা যত্ন করে সাজিয়ে রাখল। কিন্তু রাতের গভীরে যখন পারমিতা ঘুমোতে গেল, আবার শুরু হলো সেই আতঙ্ক। স্বপ্নে সে দেখল অভিরূপ তার চুলের মুঠি ধরে হেড়ে হেড়ে করে টেনে সিঁড়ি দিয়ে নামাচ্ছে। পারমিতা ঘামতে ঘামতে চিৎকার করে ছুটে বসল। দিব্যজ্যোতি পাশের ঘর থেকে ছুটে। দিব্য, দিব্য, আমি কেন ভুলতে পারছি না? আমার মনে হচ্ছে ওই 21 তলার অভিশাপটা আজও আমার পিছু ছাড়েনি। আমি কি আমি কি কোনোদিনও স্বাভাবিক হতে পারবো না? লোকে আমায় পাগল বলবে না তো? আরে কেঁদো না, কেউ পাগল বলবে না। তুমি যা সহ্য করেছো তা অন্য কেউ হলে মরেই যেত। তুমি বেঁচে আছো এটাই অলৌকিক। শোনো, আমার কথা শোনো, শোনো শোনো পারমিতা, শোনো। কাল থেকে আমরা তোমার কাউন্সেলিং শুরু করব। আর কোনো ভয় নেই, আর কোনো ভয় নেই। এই দেখো আবার কাঁদে। একদম না, একদম কেঁদো না। শোনো শোনো। পরদিন সকালে পারমিতা নিজেই রান্নাঘরে গিয়ে চা বানালো। সে নিজেকে কিছুটা শক্ত করার চেষ্টা করছে। সে দেখল দিব্যজ্যোতি ল্যাপটপে কাজ করছে। দিব্য, আমি সারাদিন ঘরে বসে থাকতে পারছি না। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আচ্ছা, আমার সার্টিফিকেটগুলো কি উদ্ধার করা সম্ভব হয়েছিল, নাকি অভিরূপ ওগুলো পুড়িয়ে দিয়েছে? আমি জানতাম তুমি এটা একদিন জিজ্ঞেস করবে। এই নাও তোমার গোল্ড মেডেল আর সব সার্টিফিকেট। সুমিতের সাহায্যে আমি তোমার বাপের বাড়ি থেকে এগুলো একরকম ছিনিয়েই এনেছি। ওরা এগুলো দিতে চাইছিল না। তুমি আমার অগোচরে এত কিছু করেছো দিব্য। আমার বাবা মাও তো আমার কথা ভাবেনি। তারা তো চেয়েছিল আমি মরলে যেন জামাইয়ের টাকাটা পায়।
তারা যা করেছে তা অপরাধ, কিন্তু তুমি তো আর সেই অসহায় মেয়েটা নও। তুমি চাইলেই বাড়িতে বসেও এমব্রয়ডারির কাজ শুরু করতে পারো। তোমার সেই ডিজাইনিংয়ের সেন্স আজও দারুণ। ঠিক তখনই পারমিতার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল এলো। পারমিতা ফোনটা ধরতেই ওপার থেকে তার বাবা সত্যপ্রকাশ বাবুর সেই পরিচিত কর্কশ গলা ভেসে এলো। দাদু, অনেক তো নকরা হলো, হ্যাঁ, এবার এবার ফিরে আয়। অভিরূপ মারা গেছে ঠিকই, কিন্তু ওর কোম্পানির অনেক শেয়ার তোর নামে ট্রান্সফার করা আছে। ওগুলো সই না করলে আমরা তো ভিকিরি হয়ে যাব। ওই ভিকিরি ছোকরাটার কাছে পচে মরছিস কেন? হ্যাঁ, ফিরে আয়, ফিরে এসে সাইন কর। আমরা আবার ওই বড় বাড়িতে থাকবো। বাবা, তোমাদের লোভের কি কোনো শেষ নেই? তোমাদের মেয়েটা যখন চাবুকের বাড়ি খেত তখন তো বড় বাড়ির কথা ভাবনি। আজ টাকার লোভে ফোন করেছ? শুনে রাখো বাবা, আমি কোনো কাগজে সই করব না। ওই শেয়ারের টাকা আমি মানুষের কল্যাণে দান করব, কিন্তু তোমাদের এক পয়সাও নয়। আজ থেকে তোমরা আমার কাছে মৃত। কুলাঙ্গার মেয়ে তুই জানিস তোর কি হবে? হ্যাঁ, ওই দিব্যজ্যোতি তোকে 2 দিন পরে তাড়িয়ে দেবে। তখন দেখবি তোর কি দশা হয়। পারমিতা ফোনটা কেটে দিয়ে নম্বরটা ব্লক করে দিল। সে কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল এক অন্যরকম বিজয়ী আগুন। রাতে খাওয়ার পর তারা দুজন ব্যালকনিতে গিয়ে বসল। আকাশে একটা রূপলি চাঁদ উঠেছে। দিব্য, আচ্ছা তুমি আমার জন্য কেন এত কিছু করছো? আমি তো তোমাকে কিছুই দিতে পারছি না। আমি তো এক ভাঙা মানুষ, যার জীবনে কি বল অন্ধকার। অন্ধকার থাকলেই তো আলোর গুরুত্ব বোঝা যায় পারমিতা। আমি কোনো কিছুর আশায় এগুলো করছি না। আমি শুধু চেয়েছিলাম আমার প্রিয় বন্ধুটা আবার নিজের ডানা মেলুক। তুমি যেদিন প্রাণ খুলে হাসবে সেদিনই আমার সব পাওনা মিটে যাবে, বুঝলে? সূর্য যেখানেই উঠুক দিব্য, আজ থেকে এই ঘরটা আমারও। আমি আজ থেকে আর তোমার আশ্রিত গেস্ট নই। আজ থেকে আমি এই জীবনের লড়াইয়ের একজন অংশীদার। আমি কাল থেকেই চাকরির জন্য অ্যাপ্লাই করব। আমি এই আত্মবিশ্বাসটাই তোমার চোখে দেখতে চেয়েছিলাম পারমিতা। কাল থেকে এক নতুন ভোর শুরু হবে তোমার জীবনে। সেদিন রাতে পারমিতা আর স্বপ্নে ভয় পেল না। সে জানল তার জীবনের রোদ্দুর মাখা ভোরটা সত্যি সত্যি শুরু হতে চলেছে। ব্যাঙ্গালোরের শীতল হাওয়া তার মনের সব দহন জড়িয়ে দিচ্ছিল। কিন্তু সে জানত না কলকাতায় তার বাবা সত্যপ্রকাশ বাবু এক কুখ্যাত উকিলের সাথে কথা বলছেন কিভাবে পারমিতাকে মানসিকভাবে অপ্রকৃতিস্থ প্রমাণ করে ওই শেয়ারের টাকা দখল করা যায়। লড়াইটা এখনো শেষ হয়নি, কিন্তু পারমিতা এবার প্রস্তুত। বেঙ্গালুরের সকালটা আজ একটু বেশি স্নিগ্ধ। জানলার পর্দা সরিয়ে পারমিতা দেখল দূরে লাল রঙের গুলমোহর গাছটা ফুলে ফুলে ভরে গেছে। আজ তার জীবনের এক বিশেষ দিন। আজ সে প্রথমবারের মতো এই নতুন শহরে একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে। গত 1 সপ্তাহ ধরে সে পাগলের মতো পড়াশোনা করেছে। নিজের এমব্রয়ডারি আর ফ্যাশন ডিজাইনের পোর্টফোলিও গুছিয়েছে। দিব্যজ্যোতি তাকে একটা নতুন ল্যাপটপ কিনে দিয়েছে, যদিও পারমিতা নিতে চায়নি। পারমিতা আয়নার সামনে দাঁড়িয়ে একটা ঘিয়ে রঙের সাধারণ সুতির শাড়ি পরছিল। তার চোখে এখন আর সেই শূন্যতা নেই, বরং একটা মৃদু জেদ ফুটে উঠেছে। ঠিক তখনই দিব্যজ্যোতি দরজায় কড়া নাড়ল। বাহ, তোমাকে তো আজ একদম প্রফেশনাল ডিজাইনার মনে হচ্ছে পারমিতা। এই নাও তোমার ব্রেকফাস্ট। আজ কিন্তু আমি স্পেশাল স্যান্ডউইচ বানিয়েছি। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে পেট খালি রাখা একদম চলবে না। নাও খেয়ে নাও। শোনো না, আমি না খুব নার্ভাস ফিল করছি। মানে
যদি ওরা আমার গ্যাপ ইয়ে নিয়ে প্রশ্ন করে, আর যদি আমি ঠিকমতো উত্তর দিতে না পারি? অভিরূপ অভিরূপ তো সবসময় বলতো আমার কোনো যোগ্যতা নেই, আমি নাকি কেবল ঘর সাজানোর পুতুল। অভিরূপ যা বলতো সেটা ছিল তার নিজের হীনমন্যতা। সে তোমাকে ছোট করে আনন্দ পেত। কিন্তু তুমি গোল্ড মেডেলিস্ট। তোমার ডিজাইনগুলো আমি সুমিতকে দেখিয়েছিলাম, ও তো অবাক হয়ে গেছে। তুমি শুধু নিজের উপর বিশ্বাস রাখো। আজ তুমি কোনো মিসেস মুখার্জি নও, আজ তুমি কেবল পারমিতা, ঠিক আছে? পারমিতা একটা গভীর শ্বাস নিল। সে দিব্যজ্যোতির তৈরি ব্রেকফাস্টটা খেয়ে নিজের ব্যাগটা গুছিয়ে নিল। যাওয়ার সময় সে দরজার কাছে দাঁড়িয়ে এক মুহূর্ত থমকে গেল। আচ্ছা, যদি আমি চাকরিটা না পাই, তবে কি তুমিও আমাকে অপদার্থ ভাববে? আরে পাগলি, চাকরি পাওয়া বা না পাওয়াটা বড় কথা নয়। এই যে তুমি আজ একা ঘর থেকে বের হচ্ছ, এটাই তোমার সব থেকে বড় জয়। অল দ্য ভেরি বেস্ট। পারমিতা ফ্ল্যাট থেকে বেরিয়ে ক্যাবে উঠল। এমজি রোডের এক বড় ফ্যাশন হাউসে তার ইন্টারভিউ হলো। রাস্তায় যেতে যেতে সে দেখল ব্যাঙ্গালোরের ব্যস্ত জীবন। কেউ কারোর দিকে তাকানোর সময় নেই। এটাই পারমিতার ভালো লাগলো। কলকাতায় মনে হতো দেওয়ালেরও কান আছে, সবাই যেন তার যন্ত্রণার কথা শোনে। এখানে সে একদম নতুন এক সত্তা। ইন্টারভিউ বোর্ডে 3 জন বসেছিলেন। প্রধান ডিজাইনার মিস্টার মেনন পারমিতার পোর্টফোলিওটা খুঁটিয়ে দেখছিলেন। আপনার কাজে ট্র্যাডিশনাল বেঙ্গল এমব্রয়ডারির একটা অদ্ভুত ছোঁয়া আছে পারমিতা, কিন্তু আপনার ক্যারিয়ারে তো প্রায় 5 বছরের একটা বড় গ্যাপ দেখা যাচ্ছে। এই সময়টা আপনি কি করছিলেন? আসলে স্যার, ওই সময়টা আমি আমার ব্যক্তিগত জীবনের এক কঠিন যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমি একটা বৈবাহিক সহিংসতার শিকার ছিলাম, আর সেই অন্ধকার থেকে বেরিয়ে আসতে আমার কিছুটা সময় লেগেছে। কিন্তু ওই যন্ত্রণাগুলোই আমাকে নতুন করে সৃজনশীল হতে শিখিয়েছে। আর আমার এই ডিজাইনগুলো আমার সেই লড়াইয়েরই প্রতিফলন। বোর্ডের বাকি 2 জন সদস্য একে অপরের দিকে তাকালেন। মিস্টার মেনন একটু হাসলেন। আপনার সততা আমাকে মুগ্ধ করলো পারমিতা। আমাদের ইন্ডাস্ট্রিতে প্রতিভার চেয়েও মানসিক শক্তির দাম অনেক বেশি। আপনি চাইলে আগামী সোমবার থেকে আমাদের ট্রেইনি ডিজাইনার হিসেবে জয়েন করতে পারেন। আপনার স্যালারি আমরা আলোচনা করে নেব। পারমিতা বিশ্বাস করতে পারছিল না। সে লিফট দিয়ে নিচে নেমার সময় তার চোখের জল বাঁধ মানল না। সে তড়িঘড়ি দিব্যজ্যোতিকে ফোন করলো। দিব্য, হ্যালো, আমি পেয়ে গেছি, ওরা আমাকে সিলেক্ট করেছে। সোমবার থেকে জয়েনিং আমার। আমি জানতাম তুমি পারবে পারমিতা, জানতাম। ইয়েস, আজ রাতে কিন্তু বাইরে ডিনার হবে। হ্যাঁ, কোনো কথা শুনবো না। আজ সেলিব্রেশন মাস্ট। পারমিতা। পারমিতা যখন বাড়ি ফিরল, তার মুখটা খুশিতে ঝলমল করছিল। কিন্তু ফ্ল্যাটের দোরগোড়ায় পৌঁছাতেই তার হাসি মিলিয়ে গেল। সে দেখল করিডোরে একজন লোক দাঁড়িয়ে আছে, পরনে কোট প্যান্ট। লোকটাকে দেখে কলকাতার কোনো উকিল মনে হচ্ছে। লোকটা পারমিতাকে দেখে এগিয়ে এলো। নমস্কার মিসেস মুখার্জি, আমি অভিরূপ মুখার্জির ফ্যামিলি লয়ার মিস্টার চ্যাটার্জি। আপনার বাবার পক্ষ থেকে আমি আপনার কাছে এসেছি। আমি আর মিসেস মুখার্জি নই, আমি পারমিতা। আর আমার বাবা আপনাদের পাঠিয়েছেন। কি চান আপনারা? আপনার বাবা একটা মামলা করেছেন। আপনার মানসিক অবস্থা স্থিতিশীল নয়, তাই অভিরূপের রেখে যাওয়া সব প্রপার্টি আর শেয়ারের নমিনি হিসেবে আপনার বাবার নাম দেওয়ার আবেদন করা হয়েছে। এখানে এই কাগজগুলোতে আপনার একটা সই লাগবে, যাতে প্রমাণিত হবে যে আপনি স্বেচ্ছায় এই দায়িত্ব আপনার বাবাকে দিচ্ছেন। অন্যথায়
আমরা কিন্তু পুলিশ নিয়ে আসব। মিস্টার চ্যাটার্জি, আপনি সম্ভবত ভুল ঠিকানায় এসেছেন। পারমিতা কোনো সই করবে না। আর আপনি যদি পুলিশ আনতে চান তবে এখনই আনুন। আমরাও তৈরি আছি মানহানির মামলা করার জন্য। অভিরূপ মুখার্জির অত্যাচারের সব মেডিকেল রিপোর্ট আর ভিডিও এভিডেন্স হিসেবে আমাদের কাছে আছে। আপনি কে হে ছোকরা? আউটসাইডার হয়ে ফ্যামিলি ম্যাটারে নাক গলাচ্ছেন কেন? আপনার নামেও কিন্তু কিডন্যাপের কেস চলছে কলকাতায়। কিডন্যাপ? পারমিতা আজই একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে। একজন অপ্রকৃতিস্থ বা কিডন্যাপড মানুষ কি ইন্টারভিউ দিতে যায়? যান, আপনার মক্কেল সত্যপ্রকাশ বাবুকে গিয়ে বলুন মেয়ের উপর দালালি বন্ধ করতে। না হলে আমি জেলের ঘানি টানানোর ব্যবস্থা করব। কেমন? উকিল চ্যাটার্জি গজগজ করতে করতে চলে গেলেন। পারমিতা দেওয়াল ধরে বসে পড়ল। তার চোখের আনন্দটা মুহূর্তেই মিলিয়ে গেছে। দিব্য, ওরা আমাকে শান্তিতে থাকতে দেবে না, না? আমার বাবা কেন এমন করছেন? আমি তো ওর কোনো ক্ষতি করিনি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, টাকা কি রক্তের সম্পর্ক থেকে অনেক বড় হয়ে গেল? পারমিতা, পৃথিবীটা সবসময় তোমার মতো করে চলে না। কিছু মানুষ থাকে যারা কেবল নিতে জানে। তোমার বাবা সেই দলের। কিন্তু তুমি এখন আর একা নও। আইনি লড়াইয়ে আমরা জিতবই। বিশ্বাস করো, আমরা জিতবই। সুমিতকে আমি কালই ফোন করছি। ও একটা ভালো উকিলের ব্যবস্থা করবে ব্যাঙ্গালোরেই। তুমি শুধু তোমার নতুন চাকরিটা মন দিয়ে করো। কেমন? পারমিতা দিব্যজ্যোতির দিকে তাকালো অসহায়ভাবে। সে অনুভব করল অভিরূপের মৃত্যু তাকে মুক্তি দেয়নি, মুক্তি দিয়েছে দিব্যজ্যোতির এই অটল ভরসা। পরদিন দিব্যজ্যোতি পারমিতাকে নিয়ে একটা এনজিওতে গেল। সেখানে সে দেখল অনেক নারী যারা ঘরোয়া সহিংসতার শিকার হয়েছে, তারা হাতের কাজ করছে। পারমিতা তাদের সাথে কথা বলে বুঝতে পারল তারা লড়াইটা কেবল তার একার নয়। সে মনে মনে ঠিক করল সে কেবল নিজের জন্য নয়, এই মেয়েদের জন্যও কিছু করবে। রাতের বেলা পারমিতা আবার দিব্যজ্যোতির সেই পুরনো ডায়েরিটা বের করল। সে দেখল প্রতিটি পাতার কোণে ছোট ছোট হাতের লেখায় দিব্যজ্যোতি তার অনুভূতির কথা লিখেছে। একটা জায়গায় লেখা ছিল, আমি জানি ও কোনোদিন আমার হবে না, কিন্তু ওর সম্মান রক্ষা করাটাই আমার জীবনের ধর্ম। পারমিতার মনে হলো সে এতদিন হীরা চিনতে ভুল করেছিল। দিব্যজ্যোতির ভালোবাসা কোনো শর্ত মানে না। সোমবার সকালে পারমিতা প্রথম অফিসে গেল। তার ডেস্কে একটা ছোট্ট গোলাপ ফুল রাখা ছিল, যেটা দিব্যজ্যোতি সকালে চোরের মতো রেখে এসেছে। কাজ শুরু করার পর পারমিতা নিজেকে হারিয়ে ফেলল সুতো আর কাপড়ের রঙে। তার সিনিয়র মিস্টার মেনন তার কাজ দেখে প্রশংসা করলেন। অফিসের বাকি কলিগরাও তার সাথে খুব ভালো ব্যবহার করলেন। পারমিতার মনে হলো তার পুনর্জন্ম হয়েছে। বিকেলে অফিস থেকে ফেরার পথে পারমিতা একটা ফোন পেল। নম্বরটা এবার পিনাকির, তার ছোট ভাই। দিদি, আমাকে আমাকে মাফ করে দে দিদি। বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি জানতাম না বাবা উকিল পাঠিয়ে তোর উপর এত চাপ দিচ্ছে। আমি কিচ্ছু জানতাম না এই বিষয়ে। আমি আমি সব শুনে আমি বাবার সব টাকা ফিরিয়ে দিয়েছি। আমি আমি এখন একটা ওই পার্ট টাইম জব করছি। তুই শুধু ভালো থাক দিদি, আমি আর কিচ্ছু চাই না। বিশ্বাস কর, তুই আর আর ওই বাড়িতে ফিরে আসিস না, প্লিজ। পিনাকি, তুই এসব বলছিস? বাবা কি বাড়িতে আছে? বাবা এখন উকিলের পা ধরে বসে আছে কিভাবে তোর শেয়ারগুলো হাতানো যায় সেই নিয়ে। আর মাও বাবাকে সাপোর্ট দিচ্ছে।
আমি আর পারছি না, আমি পারছি না দিদি। আমি আমি বাড়ি ছেড়ে এই একটা মেসে থাকছি এখন। আমি আমি আর তোকে বিপদে ফেলবো না, আর যাই করি। পারমিতা ফোনটা রেখে দিয়ে অনেকক্ষণ জানলার বাইরে তাকিয়ে রইল। সে জানতো না পিনাকি কোনোদিন বদলাবে। তার মনে এক টুকরো শান্তি ফিরে এলো। অন্তত তার পরিবারের একজন তো মানুষ হতে পেরেছে। রাতে ডিনার করার সময় দিব্যজ্যোতিকে সবটা বলল পারমিতা। দিব্যজ্যোতি খুব খুশি হলো। সে একটা রেড ওয়াইনের বোতল খুলেছিল সেলিব্রেট করার জন্য। চিয়ার্স টু আওয়ার নিউ লাইফ পারমিতা। আজ থেকে অতীতের সব দরজা বন্ধ। নিউ লাইফ না দিব্য, চিয়ার্স টু দ্য নিউ পারমিতা, যে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। কিন্তু দিব্য, একটা কথা বলবো। কি কথা? তুমি যে এত কিছু করছো আমার জন্য, তুমি কি ক্লান্ত হও না? আচ্ছা, তোমার কি নিজের কোনো ইচ্ছে নেই? ক্লান্ত হওয়ার প্রশ্ন ওঠে না পারমিতা। আমার ইচ্ছেগুলো তোমায় ঘিরেই আবর্তিত হয়। আমি চেয়েছিলাম তুমি আগে সুস্থ হও, নিজের জীবনকে ভালোবাসতে শেখো। তারপর হয়তো একদিন আমি আমার মনের কথা বলবো, কিন্তু আজ নয়। আজ শুধু তোমার সাফল্যের দিন। পারমিতা কোনো উত্তর দিল না। সে শুধু দিব্যজ্যোতির হাতের ওপর নিজের হাতটা রাখল। তারা দুজনে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ব্যাঙ্গালোরের আকাশ আজ তারাদের মেলায় ভরে গেছে। পারমিতা অনুভব করল মখমলের কারাবাস থেকে রোদ্দুর মাখা ভোরে সে পৌঁছে গেছে ঠিকই, কিন্তু সামনে আরো বড় লড়াই অপেক্ষা করছে। অভিরূপের উকিল আর তার বাবার ষড়যন্ত্র এত সহজে থামবে না। কিন্তু পারমিতা জানে তার পাশে এখন হিমালয়ের মতো দাঁড়িয়ে আছে দিব্যজ্যোতি। ব্যাঙ্গালোরের আকাশটা আজ সকাল থেকে ঘুমুট। মেঘের ভারে আকাশটা যেন নিচু হয়ে এসেছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। পারমিতা অফিসের জন্য তৈরি হচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাজলটা ঠিক করতে গিয়ে সে দেখল তার চোখের নিচে এখন আর সেই আতঙ্কের চাপ নেই। গত এক সপ্তাহে অফিসের কাজ তাকে এক নতুন পরিচিতি দিয়েছে। সে এখন আর কেবল এক অত্যাচারিত স্ত্রী নয়, সে এখন জুনিয়র ডিজাইনার পারমিতা। ঠিক সেই সময় লিভিং রুমে দিব্যজ্যোতির উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল। পারমিতা দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। সে দেখল দিব্যজ্যোতি ল্যাপটপের দিকে তাকিয়ে কপালে হাত দিয়ে বসে আছে। কি হয়েছে দিব্য? ওভাবে বসে আছো কেন? কোনো খারাপ খবর এসেছে? পারমিতা, তোমার বাবা আর ওই উকিল চ্যাটার্জি জঘন্য এক চাল চেলেছে। দেখো, ওরা তোমার অফিসের অফিসিয়াল মেল আইডিতে একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। শুধু তাই নয়, ওরা দাবি করেছে যে তুমি ড্রাগ অ্যাডিক্ট ছিলে এবং তুমি চিকিৎসার নাম করে টাকা চুরি করে পালিয়ে এসেছো। ওরা আমার অফিসের মেলে এগুলো পাঠালো? ওরা জানে না এতে আমার ক্যারিয়ারটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে? ড্রাগ অ্যাডিক্ট আমি, যে ড্রাগসের জন্য নিজের জীবনটাকে নরক হতে দেখেছিল, আজ তাকেই ওরা ড্রাগ অ্যাডিক্ট বলছে। কিন্তু ওরা জানলো কিভাবে এই অফিসের ব্যাপারে? এটাই ওদের পরিকল্পনা পারমিতা। ওরা জানে তোমাকে সরাসরি হারাতে পারবে না, তাই ওরা তোমার এই নতুন সম্মানে আঘাত করতে চাইছে। ওরা চায় তোমার অফিস তোমাকে বরখাস্ত করুক, যাতে তুমি নিরুপায় হয়ে আবার ওদের কাছে ফিরে যাও টাকার জন্য। সত্যি কি মানুষ এরা! পারমিতা সোফায় ধপ করে বসে পড়ল। তার সারা শরীর কাঁপছিল। ঠিক তখনই ফোনে একটা মেসেজ এলো। মিস্টার মেনন, তার বসের মেসেজ। পারমিতা, অফিসে পৌঁছানোর পর সরাসরি আমার কেবিনে দেখা করবেন। পারমিতা জানল ঝড় শুরু হয়ে গিয়েছে। দিব্য, মখমলের কারাবাস থেকে বেরোনোর পথটা কি এতটাই দুর্গম? আচ্ছা, কেন ওরা আমাকে একটু শান্তিতে থাকতে দিচ্ছে না? আমি কি আজকে অফিসে যাব, নাকি এখনই রেজিগনেশন দিয়ে দেবো? না পারমিতা, ইস্তফা দেওয়ার মানে হার স্বীকার করা। তুমি যাবে, বুক ফুলিয়ে যাবে। তোমার কাছে সব প্রমাণ আছে। তুমি যদি আজ লুকিয়ে পড়ো তবে ওরা জিতে যাবে। আমি তোমার সাথে অফিসের গেট পর্যন্ত যাচ্ছি।
অফিসে পৌঁছানোর পর পারমিতা অনুভব করল চারপাশের কলিগদের দৃষ্টি বদলে গেছে। যারা কাল পর্যন্ত তার সাথে হাসি মুখে কথা বলতো তারা আজ আড়ালে ফিস করছে। পারমিতা মাথা নিচু করে সরাসরি মিস্টার মেননের কেবিনে ঢুকল। মিস্টার মেনন গম্ভীর মুখে ল্যাপটপের দিকে তাকিয়েছিলেন। পারমিতা, আমরা একটা কোম্পানি চালাই, কোনো চ্যারিটি নয়। আমাদের রেপুটেশন খুব সেন্সিটিভ। আপনার পরিবার থেকে যে মেলগুলো এসেছে তাতে আপনার চারিত্রিক এবং মানসিক অবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। ড্রাগ অ্যাডিকশন এবং চুরির অভিযোগ থাকলে আমরা কোনো এমপ্লয়িকে রাখতে পারি না। আপনার কি কিছু বলার আছে? স্যার, আমি জানতাম আমার অতীত আমাকে এত সহজে মুক্তি দেবে না। আমার বাবা আর একদল স্বার্থান্বেষী মানুষ আমার স্বাধীনতা সহ্য করতে পারছে না। আমি ড্রাগ অ্যাডিক্ট ছিলাম না স্যার, আমার স্বামী ড্রাগ অ্যাডিক্ট ছিল এবং সে আমাকে জোর করে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করত। এই দেখুন, এটা আমার মেডিকেল রিপোর্ট, যা মেদিনীপুর থেকে ব্যাঙ্গালোর আসার আগে তৈরি করা হয়েছে। আর এতে প্রমাণিত যে আমার রক্তে কোনো মাদকের চিহ্ন নেই। আর চুরির অভিযোগ, আমি আমার বাবার বাড়ি থেকে কেবল আমার নিজের অর্জিত সার্টিফিকেটগুলো নিয়ে এসেছি। পারমিতা তার ব্যাগ থেকে সব আইনি নথি আর পুলিশের ডায়েরির কপি বের করে মিস্টার মেননের সামনে রাখল। মিস্টার মেনন অবাক হয়ে এই কাগজগুলো দেখতে লাগলেন। স্যার, আমি জানি আমার ক্যারিয়ার বিপদে, কিন্তু দয়া করে মিথ্যের কাছে মাথা নত করবেন না। যদি আপনি মনে করেন আমি অযোগ্য তবে আমাকে বের করে দিন, কিন্তু ড্রাগ অ্যাডিক্ট বা চোর বলে নয়। আমি লড়তে জানি স্যার। আমি ওই 21 তলা থেকে লড়াই করে বেঁচে ফিরেছি। মিস্টার মেনন দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি ফোন তুলে HR ডিপার্টমেন্টকে কল করলেন। হ্যালো, মিস্টার দেশপান্ডে, পারমিতা মুখার্জির বিরুদ্ধে যে মেইলগুলো এসেছে সেগুলো স্প্যাম হিসেবে মার্ক করুন। আমাদের লিগ্যাল টিমকে বলুন এই মেইল যারা পাঠিয়েছে তাদের বিরুদ্ধে সাইবার বুলিং আর মানহানির পাল্টা নোটিশ পাঠাতে। পারমিতা আমাদের সেরা সম্পদ হতে চলেছে। আমি ওর পাশে আছি। মিস্টার মেনন ফোন রেখে পারমিতার দিকে তাকিয়ে হাসলেন। পারমিতা, লড়াই করার এই সাহসটাই একজন ডিজাইনারের বড় গুণ। আপনি আপনার কাজে ফিরে যান। কালকের প্রেজেন্টেশনটা যেন নিখুঁত হয়। পারমিতা কেবিন থেকে বেরিয়ে এলো। তার মনে হলো সে আজ এভারেস্ট জয় করেছে। অফিসের বাইরে দিব্যজ্যোতি তখনও অপেক্ষা করছিল। পারমিতা বাইরে এসে একবার নিজের মানুষের মতো করে দিব্যজ্যোতির হাত ধরল। মানুষের ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে তার কোনো লজ্জা হলো না। আমরা জিতে গেছি দিব্য। বস আমার পাশে দাঁড়িয়েছেন। উনি ওদের নামে উল্টে কেস করবেন বলছেন। আমি জানতাম তুমি পারবে। এই জেদটাই দরকার ছিল পারমিতা। কিন্তু দিনটা এখানেই শেষ হলো না। বিকেলে পারমিতা যখন অফিসে কাজ করছিল তখন কলিং বেলের মতো তার ফোনের হোয়াটসঅ্যাপ টুং করে বেজে উঠল। তার মায়ের পাঠানো একটা অডিও মেসেজ। পারু, ওরে পারু, তাড়াতাড়ি কলকাতায় আয়। তোর বাবার স্ট্রোক হয়েছে। ওই উকিল চ্যাটার্জি লোকটা খুব খারাপ রে। সে তোর বাবার নামে জাল সই করে সব টাকা হাতিয়ে নিয়েছে। জামাইয়ের প্রপার্টি এখন সব সরকারের কবলে। আমরা পথে বসে গেছি রে। তোর বাবা বিছানায় শুয়ে শুধু তোর নাম ডাকছে। তুই না এলে ও শেষ হয়ে যাবে রে। পারমিতা মায়ের মুখে এই কথাটা শুনে পাথরের মতো বসে রইল। তার মন বলছে মা মিথ্যে বলছে, কিন্তু তার ভেতরের সেই অবলা মেয়েটা আবার দুর্বল হয়ে পড়ছে। যদি সত্যিই বাবার কিছু হয়ে থাকে। সে দ্রুত বাড়ি ফিরল। দিব্যজ্যোতি তখন ডিনার বানাচ্ছিল। পারমিতা তাকে মেসেজটা শোনালো। পারমিতা, তুমি কি সত্যিই বিশ্বাস করছো আজ সকালেই ওরা তোমার ক্যারিয়ার শেষ করতে চাইলো আর বিকেলেই স্ট্রোক হয়ে গেল? এটা একটা ফাঁদ, তোমাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়ার পুরনো চাল। কিন্তু দিব্য, যদি সত্যি হয়, মা তো অত বড় মিথ্যে বলতে পারবে না। আমার কি একবারও যাওয়া উচিত নয়? দেখো, ওরা যেমনই হোক আমার জন্ম তো দিয়েছে।
জন্ম দিলে কেউ মা বাবা হয় না পারমিতা। যারা নিজের সন্তানকে টাকার হাটে বিক্রি করে দেয় তাদের কোনো ইমোশন থাকে না। তুমি যদি এখন যাও তবে ওরা তোমাকে আটকে ফেলবে। তুমি যেতে চাও যাও, কিন্তু মনে রেখো এবার আমি আর তোমাকে ওই নরক থেকে বের করতে পারবো না। পারমিতা এক চরম দ্বন্দ্বে পড়ে গেল। সারা রাত সে ঘুমোতে পারল না। এক পাশে দিব্যজ্যোতির অটল যুক্তি, অন্য পাশে শৈশবের স্মৃতির পিছু টান। পরদিন সকালে সে পিনাকিকে ফোন করলো। পিনাকি কাঁদতে কাঁদতে বলল, দিদি দিদি আমি জানি না বাবা অসুস্থ কিনা। ওরা ওরা আমাকে বাড়ির ভেতর ঢুকতেও দিচ্ছে না। শুধু বলছে তুই এলে সব ঠিক হয়ে যাবে। দিদি আমি আমি চাই না তুই এখানে আসিস দিদি, প্লিজ তুই আসিস না। এখানে ওই উকিল চ্যাটার্জি আর তার গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে দিদি। আমি জানি না বাবার কি হবে দিদি, প্লিজ। পারমিতা বুঝতে পারলো এটা একটা ভয়ঙ্কর নীল নকশা। সে সিদ্ধান্ত নিল সে যাবে না, কিন্তু সে পিনাকিকে বলল পুলিশের সাহায্যে বাবার খবর নিতে। বিকেলের দিকে খবর এলো সত্যপ্রকাশ বাবু একদম সুস্থ আছেন। তিনি আসলে দিব্যজ্যোতি আর পারমিতাকে কলকাতায় এনে হেনস্থা করার জন্য এই অসুস্থতার নাটক সাজিয়েছেন। উকিল চ্যাটার্জি তাকে বুদ্ধি দিয়েছিল যে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে পারলে পারমিতা সই করতে বাধ্য হবে। পারমিতার ভেতরটা আজ চিরতরে পাথর হয়ে গেল। সে অনুভব করলো তার শেষ পিছুটানটুকুও ছেড়ে গেছে। সে দিব্যজ্যোতির কাছে গিয়ে বসল। দিব্যজ্যোতি তখন ব্যালকনিতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। দিব্য, আমি আজ থেকে অনাথ। আমার কোনো পরিবার নেই, কেউ নেই। তুমি ঠিকই বলেছিলে। তুমি ঠিকই বলেছিলে, ওটা একটা ফাঁদ ছিল। তাই আমি আজ থেকে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করে দিলাম। অনাথ কেন বলছো? তোমার বন্ধু আছে, তোমার কাজ আছে, আর সব থেকে বড় কথা তুমি নিজে আছো নিজের জন্য। তোমার নিজের ওপর নিজের অধিকার আছে। যে শেকলটা তোমাকে বেঁধে রেখেছিল তুমি আজ সেটা নিজে হাতে ছিঁড়ে ফেললে। পারমিতা জানলার বাইরে অন্ধকার ঘনিয়ে আসা ব্যাঙ্গালোর শহরের দিকে তাকালো। সে দেখল রাস্তার আলোগুলো একটা একটা করে জ্বলছে। তার মনে হলো তার জীবনের অন্ধকার সময়টা শেষ হয়ে এসেছে। কিন্তু অতীতের প্রেতচ্ছায়া এত সহজে ছাড়ে না। অভিরূপের কিছু পুরনো ড্রাগ ডিলারের এবার দিব্যজ্যোতিকে টার্গেট করতে শুরু করেছে, কারণ তারা মনে করে অভিরূপের কাছে থাকা কিছু দামি জিনিসের হদিশ দিব্যজ্যোতি জানে। রাতের বেলা দিব্যজ্যোতি যখন ল্যাপটপে কাজ করছিল, হঠাৎ তাদের জানালায় একটা পাথর এসে লাগলো। কাজটা ঝনঝন করে ভেঙে পড়ল। পারমিতা চিৎকার করে উঠল। বাইরে একটা বাইকের গর্জন শোনা গেল। পারমিতা, পারমিতা নিচে শুয়ে পড়ো, ওরা এসে গেছে। আমি জানতাম ওরা কলকাতায় সুবিধা করতে না পেরে এখানে হানা দেবে। পারমিতা দেখল দিব্যজ্যোতির কপাল দিয়ে রক্ত পড়ছে। একটা পাথরের কুচি তার কপালে লেগেছে। পারমিতা পাগলের মতো দিব্যজ্যোতির কাছে গিয়ে তার ক্ষতটা নিজের ওড়না দিয়ে চেপে ধরল। তোমার রক্ত বেরোচ্ছে, তোমার রক্ত বেরোচ্ছে। কেন 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 আমার জন্য তোমার এত কষ্ট হচ্ছে? তুমি চলে যাও দিব্য, আমাকে একা ছেড়ে দাও। ওরা শুধু আমার প্রাণ নিয়ে শান্ত হবে না, ওরা শুধু আমাকে নিয়ে শান্ত হবে না, ওরা তোমাকেও শেষ করতে চায়। তুমি প্লিজ চলে যাও এখান থেকে। আমি বলেছিলাম না পারমিতা, আমি তোমার ছায়া হয়ে থাকবো। ছায়াকে কি শরীর থেকে আলাদা করা যায়? ভয় পেও না পারমিতা, ভয় পেও না। পুলিশকে আমি আগেই ডায়াল করে রেখেছি। ওরা নিচেই আছে।
বাইরে পুলিশের বাঁশির আওয়াজ পাওয়া গেল। বাইকটা দ্রুত গতিতে পালিয়ে গেল। পারমিতা অনুভব করল মখমলের কারাবাস থেকে বেরোনোর পর লড়াইটা কেবল অভিরূপ বা তার বাবার সাথে ছিল না, লড়াইটা ছিল পুরো এক বিষাক্ত সিস্টেমের সাথে। কিন্তু দিব্যজ্যোতির এই রক্ত ভেজা মুখটা তাকে এক নতুন শক্তি দিল। সেদিন রাতেই পারমিতা দিব্যজ্যোতির মাথার কাছে বসে জলপট্টি দিচ্ছিল। দিব্যজ্যোতি ঘুমিয়ে পড়েছে। পারমিতা দেখল দিব্যজ্যোতির সেই পুরনো ডায়েরিটা টেবিলের ওপর খোলা। সেখানে নতুন একটা লাইন যোগ করা হয়েছে। আজ পারমিতা অফিসের লড়াইটা জিতেছে। ওর চোখে যে তেজ দেখেছি তাতে বুঝলাম আমার মানুষটা আর হেরে যাওয়ার নয়, এবার তার জেতার সময় এসেছে। পারমিতা ডায়েরিটা বন্ধ করে দিব্যজ্যোতির কপালে আলতো করে একটা হাত রাখল। সে মনে মনে বলল, দিব্য, তুমি শুধু আমার বন্ধু নও, তুমি আমার জীবনের সেই অস্তিত্ব যেটা ছাড়া আমার জীবন মূল্যহীন। আমি তোমাকে আর কোনো বিপদে পড়তে দেব না। হঠাৎ পারমিতা খেয়াল করলো দিব্যজ্যোতি ঘুমের মধ্যে পারমিতার হাতটা আঁকড়ে ধরেছে। পারমিতা সারা রাত সেখানে সেভাবেই বসে থেকে ঘুমিয়ে পড়ল। সকালে দিব্যজ্যোতি যখন ঘুম থেকে উঠে দেখে সে পারমিতার হাত ধরে ঘুমিয়ে পড়েছিল আর পারমিতাও তার মাথার কাছে কোনো রকমে বসে ঘুমিয়েছে, তখন তার খুব মায়া হলো। সে পারমিতার হাত ছেড়ে পারমিতাকে আস্তে করে তুলে বিছানায় শুইয়ে দেয়। তারপর পারমিতার দিকে তাকিয়ে বলে, পারমিতা, পারমিতা, খুব ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি, খুব। দিব্যজ্যোতির নিজের অজান্তেই নিজের ঠোঁট জোড়া পারমিতার কপালের কাছে চলে যাচ্ছিল, কিন্তু কপালের যন্ত্রণায় হুঁশ ফিরতেই সে নিজেকে সংযত করে। যাই হোক, সকাল সকাল সে ভাঙা জানলার কাচের টুকরোগুলো পরিষ্কার করতে শুরু করে। একটা সময়ের পর পারমিতার ঘুম ভাঙে আর দিব্যজ্যোতিকে অসুস্থ অবস্থায় গায়েব হয়ে যেতে দেখে অন্ধদন্ত হয়ে বেরিয়ে এসে ঘর ছেড়ে এসে সে দেখল দিব্যজ্যোতি কপালে একটা সাদা ব্যান্ডেজ বেঁধে ল্যাপটপে কাজ করছে। লোকটা গত রাতে রক্ত ঝরিয়েছে, প্রাণ হারানোর সংশয় ছিল, অথচ আজ সকালে উঠে তার প্রথম চিন্তা ছিল পারমিতার অফিসের প্রেজেন্টেশন ফাইলটা ঠিক আছে কিনা দেখা। পারমিতা এক কাপ আদা দেওয়া চা নিয়ে দিব্যজ্যোতির টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। এখানে ব্যথা করছে খুব? তোমার শরীর কেমন আছে এখন? টু মাচ বেটার পারমিতা। আমার খুব অপরাধ বোধ হচ্ছে। কলকাতায় থাকলে হয়তো আমি একা শেষ হতাম, কিন্তু আজ ব্যাঙ্গালোরে এসেও তো তুমি বিপদে পড়ছো। অভিরূপের ওই ড্রাগ ডিলাররা তোমাকে ছাড়বে না। তুমি বড্ড বেশি চিন্তা করো পারমিতা। পুলিশের কমিশনারের সাথে সকালে কথা হয়েছে। সুমিত কলকাতা থেকে সব ডিটেলস পাঠিয়েছে। অভিরূপের ওই সাইকেলটা ভেঙে গেছে। কাল যারা এসেছিল তারা ছিল ছিঁচকে কিছু গুন্ডা, যারা ভেবেছিল ভয় দেখিয়ে টাকা আদায় করবে। পুলিশ ওদের দুজনকে অ্যারেস্ট করেছে। এখন তুমি অন্তত নির্ভয়ে অফিসে যেতে পারো। অফিস? আজ আমার মন একদম সায় দিচ্ছে না। আমি ভাবছি কয়েকটা দিন ছুটি নেব। তোমার এই অবস্থায় আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। একদম না। কাল মিস্টার মেনন তোমার পাশে দাঁড়িয়েছেন। আজ যদি তুমি ভয়ে কামাই করো তবে সেটা তোমার দুর্বলতা হিসেবে দেখা দেবে। যাও, তৈরি হই না, আমি তোমাকে ড্রপ করে দেবো। পারমিতার কথা বাড়ালো না। সে জানে দিব্যজ্যোতির জেদের কাছে হার মানাটাই এখন শ্রেয়। সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখল। তার গলার কাছে যে কালশিটেগুলো একসময় তার পরিচয় হয়ে দাঁড়িয়েছিল সেগুলো এখন মেকআপ ছাড়াই অদৃশ্য। কিন্তু তার মনের মধ্যে একটা অন্যরকম দহন শুরু হয়েছে। সে অনুভব করছে সে দিব্যজ্যোতিকে যেভাবে দেখত এখন আর সেভাবে দেখতে পারছে না। এই নিঃস্বার্থ আগলে রাখার নাম কি কেবলই বন্ধুত্ব, নাকি এর চেয়েও গভীর কিছু? অফিস যাওয়ার পথে দিব্যজ্যোতি একদম চুপচাপ ছিল। সে শুধু রাস্তার দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছিল। পারমিতা লক্ষ্য করলো দিব্যজ্যোতি মাঝে মাঝে আয়নায় তাকে দেখছে, কিন্তু চোখাচোখি হতেই দৃষ্টি সরিয়ে নিচ্ছে। পারমিতা ইচ্ছে করছিল দিব্যজ্যোতির হাতটা শক্ত করে ধরতে, কিন্তু
এক অব্যক্ত জড়তা তাকে আটকে রাখল। অফিসে আজ পারমিতার একটা বড় প্রেজেন্টেশন ছিল। মিস্টার মেনন আর ক্লায়েন্টরা তার কাছে মুগ্ধ। সবাই যখন হাততালি দিচ্ছিল, পারমিতার মনে হচ্ছিল এই সাফল্যটা তার একার নয়, এটা দিব্যজ্যোতির ধৈর্যের ফল। লাঞ্চ ব্রেকে সে যখন এক ক্যাফেটেরিয়ায় বসেছিল, তখন তার মনে পড়ল দিব্যজ্যোতির সেই পুরনো ডায়েরিটার কথা। সে সকালে দিব্যজ্যোতির ঘর গোছানোর সময় ডায়েরিটা ড্রয়ারে রাখতে গিয়ে একটা নতুন পাতা খোলা অবস্থায় দেখেছিল। সে কৌতূহল সামলাতে না পেরে পড়ে ফেলেছিল। সেখানে লেখা ছিল, পারমিতাকে ভালোবাসার অধিকার হয়তো আমি কোনোদিন পাবো না। ও এখন ওর ডানা খুঁজে পেয়েছে। ওকে বেঁধে রাখার মানে হবে আবার ওকে সেই খাঁচায় ফেরত পাঠানো। আমি শুধু ওর ছায়া হয়ে থাকলেই খুশি। পারমিতার বুকটা হু হু করে উঠল। সে ভাবল, কেন দিব্য, কেন কেন তুমি নিজেকে এতটা হারালে রাখো? কেন তুমি মনে করো আমাকে ভালোবাসার কোনো অধিকার তোমার নেই? সে নিজের ফোনের স্ক্রিনে দিব্যজ্যোতির নম্বরটা দেখল। ইচ্ছে হলো ফোন করে বলে দিতে, আমি তোমাকে ভালোবাসি দিব্য। সেই কলেজের দিনগুলো থেকেই হয়তো বাসতাম, কিন্তু আভিজাত্যের মোহে আমি চিনতে পারিনি। কিন্তু সে পারল না। তার অতীতের কলঙ্কিত স্মৃতি তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে সে একজন লাঞ্ছিত নারী। সে কি দিব্যজ্যোতির মতো পবিত্র মানুষের যোগ্য? বিকেলে অফিস থেকে ফেরার সময় দিব্যজ্যোতি ফোন করলো। পারমিতা, আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি নন্দী হিলসের দিকে একটু ড্রাইভ করে নিয়ে যেতে চাই তোমাকে। আজ সন্ধ্যেটা আমরা শহরের বাইরেই কাটাবো। একদম ফ্রেশ হওয়ার দরকার আমাদের। তোমার কপালে চোট নিয়ে ড্রাইভ করাটা কি ঠিক হবে? তার চেয়ে বরং বাড়িতেই থাকি। একদম না, চোট কমে গেছে এখন। তুমি অফিসের নিচে দাঁড়াও, আমি 10 মিনিটে আসছি। নন্দী হিলসের আঁকাবাঁকা রাস্তা দিয়ে গাড়ি যখন ওপরে উঠছে, তখন ঠান্ডা হাওয়া পারমিতার চুল উড়িয়ে দিচ্ছিল। পাহাড়ের চূড়ায় পৌঁছে তারা দুজনে একটা পাথরের ওপর বসল। এই যে ব্যাঙ্গালোর শহরটা হাজার হাজার জোনাকির মতো জ্বলছে, এই নির্জনতায় পারমিতা আর নিজেকে সামলাতে পারল না। আচ্ছা, তুমি কি কোনোদিন তোমার নিজের জীবনের কথা ভাবো না? সারাক্ষণ শুধু পারমিতা, পারমিতার লড়াই, পারমিতার চাকরি। তুমি কি মানুষ নও? আচ্ছা, তোমার কি ইচ্ছে করে না কাউকে নিজের করে পাওয়ার? ইচ্ছে তো কত কিছুই করে পারমিতা, কিন্তু জীবন সবসময় ইচ্ছের মতো চলে না। আমি যা চেয়েছিলাম তা তো পাচ্ছি। তোমাকে হাসতে দেখছি, নিজের পায়ে দাঁড়াতে দেখছি। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে বলো? মিথ্যে কথা বলো না দিব্য। আমি তোমার ডায়েরিটা কিন্তু পড়েছি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তাহলে কেন সেটা স্বীকার করো না? কেন তুমি নিজেকে গুটিয়ে রাখো? তুমি কি আমাকে অপবিত্র মনে করো, নাকি তুমি ভয় পাও যে আমি তোমাকে প্রত্যাখ্যান করব? দিব্যজ্যোতি স্তব্ধ হয়ে গেল। পাহাড়ের ওপরের ঝোড়ো হাওয়া যেন মুহূর্তের জন্য থেমে গেল। দিব্যজ্যোতি ধীরে ধীরে পারমিতার দিকে মুখ ফেরালো। তার চোখে তখন জল চিকচিক করছে। অপবিত্র? ছি, ওই শব্দটা তুমি মুখেও এনো না। তুমি গঙ্গা জলের মতো পবিত্র পারমিতা। আর ভয়? হ্যাঁ, আমি ভয় পাই। আমি ভয় পাই পাছে তুমি মনে করো আমি তোমার বিপদের সুযোগ নিয়ে তোমাকে পেতে চাইছি। আমি চাইনি তুমি কৃতজ্ঞতার দায়ী আমাকে ভালোবাসো। ভালোবাসা যখন দয়া হয়ে দাঁড়ায়, তখন সেটা আর ভালোবাসা থাকে না পারমিতা। আমি চেয়েছিলাম তুমি আগে নিজের স্বাধীন হও, নিজের অতীত থেকে মুক্ত হও। আমি মুক্ত হয়েছি যেদিন আমি অভিরূপের ওই বাড়ি ছেড়ে তোমার হাত ধরেছিলাম। সেই দিনই আমি মুক্ত হয়েছি। কৃতজ্ঞতা নয় দিব্য, আমি তোমাকে আমার সমস্ত সত্তা দিয়ে অনুভব করি। আমার এই ভাঙাচোরা জীবনে যদি কেউ ধ্রুবতারা হয়ে থাকে, তবে সেটা তুমি। তুমি কি আমাকে গ্রহণ করবে? দিব্যজ্যোতি কোনো কথা বলতে পারল না। সে শুধু পারমিতাকে নিজের বুকের মধ্যে টেনে নিল। পারমিতা অনুভব করল দিব্যজ্যোতির হৃৎপিণ্ডের স্তুত স্পন্দন। এতদিন যে সুরটা তাদের মাঝে অব্যক্ত হয়েছিল, আজ তা এক পূর্ণাঙ্গ রাগিনী হয়ে বেঁচে উঠল। পাহাড়ের ওপরে সেই ঠান্ডা হাওয়ায় পারমিতা প্রথমবার অনুভব করল সে সত্যিই নিরাপদ।
সে আর কোনো মখমলের কারাবাসের বন্দিনী নয়, সে এক বিশাল আকাশের মুক্ত বলাকা। ঠিক সুখের মুহূর্তে দিব্যজ্যোতির ফোনটা বেজে উঠল। সমিতের কল। দেবজ্যোতি ফোনটা ধরল। হ্যালো, হ্যাঁ দিব্য, দিব্য একটা বড় খবর আছে। অভিরূপের সেই উইল, হ্যাঁ সেই উইলটা আর ইনভেস্টমেন্ট পেপারগুলো নিয়ে যে লড়াইটা চলছিল সেটার একটা মোড় ঘুরেছে। অভিরূপের লয়ার চ্যাটার্জি ধরা পড়েছে। সে তোমার নামে একটা মিথ্যে চুরির মামলা সাজিয়েছিল যাতে পারমিতাকে ব্ল্যাকমেল করা যায়, কিন্তু পুলিশের জালে সে ফেঁসে গেছে। শুধু তাই নয়, পারমিতার বাবা সত্যপ্রকাশ বাবুও আইনি নোটিশ পেয়েছেন। পারমিতাকে একবার কলকাতায় যেতেই হবে। এই ফাইনাল সেটেলমেন্টটা করার জন্য ওর ফিজিক্যাল প্রেজেন্সটা খুবই দরকার। এটাই শেষ সুযোগ সব ঝামেলা চুকিয়ে দেওয়ার। কিন্তু সুমিত, পারমিতা কি কলকাতায় যাওয়াটা সেফ মনে করবে? ওখানে গেলে যদি আবার কোনো অশান্তি হয়? আমি যাব সুমিত। আমি এবার আর লুকিয়ে থাকবো না। এবারে গিয়ে ওদের চোখের সামনে দাঁড়িয়ে বলবো যে আমার ওপর আর কারোর কোনো অধিকার নেই। দিব্য, তুমি আমার সাথে যাবে তো? আমি কি তোমাকে একা ছাড়তে পারি? অবশ্যই যাব। আমরা লড়াইটা কলকাতা থেকেই শেষ করে ফিরব। বাড়িতে ফেরার পথে পারমিতা জানলার বাইরে তাকিয়ে রইল। তার মনে আর ভয় নেই। সে জানতো কলকাতা যাওয়ার মানে হলো সেই পুরনো ক্ষতগুলো আবার দেখা দেওয়া। কিন্তু এবার সে একা নয়, তার পাশে আছে সেই মানুষটা যে তার জন্য জীবন দিতেও পিছপা হয়নি। তারা ব্যাঙ্গালোর স্টেশনে গিয়ে ফ্লাইটের টিকিট বুক করলো না, বরং দিব্যজ্যোতি বলল তারা ট্রেনেই যাবে। কয়েকটা দিন তারা একসাথে কাটাতে চায় এই দীর্ঘ যাত্রায়। ট্রেনের কম্পার্টমেন্টে জানলার ধারে বসে পারমিতা দেখতে পেল ভারতের মানচিত্রটা দ্রুত সরে যাচ্ছে। অন্ধ্রপ্রদেশ ওড়িশা পেরিয়ে যখন ট্রেনটা বাংলার মাটিতে ঢুকল, পারমিতার মনে এক অদ্ভুত শিহরণ জাগল। সে দেখল গ্রামের পর গ্রাম, ধানের ক্ষেত, তালের গাছ। এই মাটির গন্ধে যে মায়া আছে তা সে অভিরূপের দামি সুগন্ধির ভিড়ে ভুলে গিয়েছিল। জানো, আমি আগে ভাবতাম কলকাতা মানেই অভিরূপ, কলকাতা মানেই পিনাকির পড়ার খরচ আর বাবার লোভ। কিন্তু আজ বুঝছি কলকাতা মানেই আমার ছোটবেলা, আমার সেই শিউলি ফুলের দিনগুলো। আমি আমার শহরটাকে আবার নতুন করে ভালোবাসতে চাই। শহরটা তো একই আছে পারমিতা, শুধু আমাদের দেখার চোখটা বদলে গেছে। তুমি নিজেকে বদলেছ, তাই পৃথিবীটাও এখন তোমার কাছে অন্যরকম। তারা যখন হাওড়া স্টেশনে নামলো তখন ঘড়িতে সকাল 6টা। গঙ্গার ওপর দিয়ে ভোরের আলো ফুটছে। পারমিতা স্টেশনের সেই চিরচেনা ভিড় আর হট্টগোল দেখে হাসল। দিব্যজ্যোতি তাকে একটা ট্যাক্সিতে তুলল। সুমিত আগে থেকে একটা গেস্ট হাউস বুক করে রেখেছিল। পারমিতার বাপের বাড়ি কিংবা অভিরূপের গেস্ট হাউস কোথাও সে যাবে না। গেস্ট হাউসে পৌঁছানোর পর সুমিত এলো, তার হাতে এক গাদা ফাইল। পারমিতাদি, আপনাকে দেখে খুব ভালো লাগছে, বিশ্বাস করুন। আপনি একদম পাল্টে গেছেন। আজ বিকেলে আমাদের কোর্টে যেতে হবে। আপনার বাবা আর উকিল চ্যাটার্জি সেখানে থাকবেন। পুলিশ প্রোটেকশন থাকবে। আপনার আপনার ভয় পাওয়ার কিছু নেই। ভয় আমি আর পাই না সুমিত। আমি শুধু চাই এই দুঃস্বপ্নটা চিরতরে শেষ হোক। বিকেলের দিকে পারমিতা যখন কোর্টের করিডোরে দাঁড়ালো, সে দেখল তার বাবা সত্যপ্রকাশ বাবু এক কোণে বসে আছেন। মানুষটাকে আজ খুব অসহায় মনে হচ্ছে। তার সেই দাম্ভিকতা নেই, পোশাকও চিহ্ন। পারমিতাকে দেখেই তিনি উঠে দাঁড়ালেন। তিনি ভেবেছিলেন পারমিতা হয়তো ছুটে এসে তার পা ধরবে, কিন্তু পারমিতা শুধু এক পলক তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। কোর্টরুমে বিচারকের সামনেই পারমিতা তার বয়ান দিল। সে পরিষ্কারভাবে জানালো যে অভিরূপের কোনো প্রপার্টি সে চায় না। সে শুধু চায় তার নামে থাকা মিথ্যে মামলাগুলো তুলে নেওয়া হোক এবং তাকে আইনিভাবে বিচ্ছেদ, যদিও অভিরূপ মৃত তবুও তার সম্পত্তি ত্যাগ করা, তার পারমিশন দেওয়া হোক। বিচারক পারমিতার সাহসের প্রশংসা করলেন। উকিল চ্যাটার্জি তার সব অপরাধ স্বীকার করে নিল পারমিতার আনা এভিডেন্সের সামনে। কোর্ট থেকে বেরোনোর সময় সত্যপ্রকাশ বাবু পারমিতার পথ আটকালেন।
পারু, পারু, আমাকে ক্ষমা কর মা, আমাকে ক্ষমা করে দে। আমি 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 টাকার মোহে, বুঝেছিস, টাকার মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম। হ্যাঁ মা, পিনাকি, পিনাকি আমাকে ছেড়ে চলে গেছে। তোর তোর মাও খুব অসুস্থ জানিস। হ্যাঁ, তুই কি একবার যাবি না বাড়িতে? পারু, পারু, আমায় ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। ক্ষমা আমি তোমাদের অনেকদিন আগেই করে দিয়েছি বাবা, কারণ ঘৃণা করে আর নিজের মনকে ভারাক্রান্ত করে রাখতে চাই না। কিন্তু সেই বাড়িতে ফেরার আর কোনো প্রশ্নই ওঠে না। তোমাদের জন্য আমি যা করতে পারি তা হলো আমার নামে থাকা শেয়ারের একটা অংশ আমি পিনাকির নামে করে দিয়ে যাচ্ছি। ও যেন তোমাদের দেখাশোনাটা অন্তত করে, কিন্তু আমার কাছে কোনোদিন আর আসার চেষ্টা করো না। আজ থেকে আমি তোমাদের কেবল একজন শুভাকাঙ্ক্ষী, মেয়ে নই। পারমিতা গটগট করে হেঁটে দিব্যজ্যোতির হাত ধরে গাড়িতে উঠে বসল। পেছনে তার বাবা দাঁড়িয়ে রইলেন একরাশ শূন্যতা নিয়ে। গাড়িতে বসে পারমিতা দীর্ঘ শ্বাস পড়ল। জানো, আজ আমার মনে হচ্ছে আমার পিঠের থেকে এক পাহাড় সমান বোঝা নেমে গেল। আচ্ছা, আমি কি সত্যিই মুক্ত? তুমি একদম মুক্ত পারমিতা। এবার আমাদের নিজেদের জীবনের গল্প শুরু করার সময়। আমাদের ব্যাঙ্গালোর ফেরার ট্রেন কাল সকালে। আজ রাতেই তিলোত্তমা শহরটাকে ঘুরে দেখবে। পারমিতা মাথা নাড়ল। তারা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে গেল। গঙ্গার ঘাটে বসে সূর্যাস্ত দেখল। এই শহরটা আজ আর পারমিতাকে তাড়া করতে আসছে না, বরং তাকে সাদরে অভিবাদন জানাচ্ছে। পারমিতা অনুভব করল তার অব্যক্ত সুরগুলো আজ এক সার্থক পরিণতি পেয়েছে। এক বিশাল মানসিক মুক্তির মধ্য দিয়ে পারমিতা যাত্রা করছে এখন। পারমিতা তার অতীতকে সাহসের সাথে মোকাবিলা করে জয়ী হয়েছে। কিন্তু সিজনের শেষ পর্বে তাদের জীবনের এক নতুন উৎসবের গল্প অপেক্ষা করছে, যেখানে কোনো কারাবাস থাকবে না, থাকবে কেবল রোদ্দুর মাখা ভোরের অনন্ত সম্ভাবনা। ভোরের হাওড়া স্টেশন। ট্রেনের চাকা যখন ঘর ঘর শব্দে প্ল্যাটফর্ম ছাড়ল, পারমিতা জানলার বাইরে তাকিয়ে আলতো করে হাসল। এই কলকাতা শহরটা তাকে অনেক কিছু দিয়েছে। শৈশবের স্মৃতি, কৈশোরের স্বপ্ন আর যৌবনের সেই চরম লাঞ্ছনা। কিন্তু আজ যখন সে ফিরে যাচ্ছে, তখন তার মনের ভেতরে কোনো তিক্ততা নেই। সে অনুভব করছে তার হৃদয়ের সব ভারী পাথরগুলো গঙ্গার ঘাটে বিসর্জন দিয়ে এসেছে। ট্রেনের কামরায় দিব্যজ্যোতি তার উল্টো দিকের সিটে বসে ল্যাপটপে কি যেন একটা নকশা করছিল। পরের আলো দিব্যজ্যোতির চশমার কাছে প্রতিফলিত হয়ে এক মায়াবী আভা তৈরি করেছে। দিব্য, এখন আর কাজ নয়, রাখো তো। দেখো, শহরটা কত শান্ত মনে হচ্ছে। আমরা সত্যিই জিতলাম, তাই না? জয়টা তোমার পারমিতা, আমি শুধু তোমার ছায়া হয়েছিলাম। তুমি যেভাবে কোর্টে দাঁড়িয়ে তোমার বাবার চোখের দিকে তাকিয়ে কথা বললে, আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। ওই মুহূর্তে তুমি আর সেই দুর্বল পারমিতা ছিলে না। বাবা মাকে ওভাবে ফেলে আসতে খুব কষ্ট হচ্ছিল জানো, কিন্তু আমি জানতাম যদি আজ আমি দুর্বল হই তবে আমি কোনো দিন নিজেকে খুঁজে পাবো না। পিনাকিকে আমি সব বুঝিয়ে দিয়েছি, ও এখন বড় হয়েছে, ও ঠিক সামলে নেবে। আমি শুধু চাই যে ওরা শান্তিতে থাকুক, আর আমাকেও শান্তিতেই থাকতে দিক। ওরা থাকবে, আর তুমি তুমি এখন থেকে কেবল শান্তিতে থাকবে না, তুমি এখন থেকে রাজত্ব করবে তোমার নিজের সাম্রাজ্যে, যেখানে কেবল ভালোবাসা আর সম্মান থাকবে। ট্রেন যখন অন্ধ্রপ্রদেশের সবুজ পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছিল, পারমিতা অনুভব করলো তার জীবনের নতুন অধ্যায়টা ঠিক এই প্রকৃতির মতোই সুন্দর হতে চলেছে। বেঙ্গালুর ফিরে আসার পর জীবনটা আরও দ্রুত গতিতে চলতে শুরু করলো। অফিসে পারমিতার প্রমোশন হলো। মিস্টার মেনন তাকে এখন সিনিয়র ডিজাইনার হিসাবে দেখেন। পারমিতা এখন কেবল কাপড় আর ছুতো নিয়ে কাজ করে না, সে এনজিওর মেয়েদের জন্য একটা বড় প্রদর্শনী করার পরিকল্পনা করছে। সে চায় তার মতো আরও অনেকে নারী যেন নিজের পায়ে নিজের মাচি খুঁজে পায়। এক সন্ধ্যায় পারমিতা অফিস থেকে ফিরে দেখল ফ্ল্যাটটা অন্ধকার। সে একটু ঘাবড়ে গেল। ব্যাঙ্গালোরে সাধারণত লোডশেডিং হয় না। সে ফোন বের করে টর্চ জ্বালাতে যাবে, ঠিক তখনই সারা ঘর নীল রঙের মৃদু আলোয় ভরে উঠল। পারমিতা দেখল
ড্রয়িং রুমের মাঝখানে দিব্যজ্যোতি দাঁড়িয়ে আছে, তার হাতে একগুচ্ছ শিউলি ফুল। এই ঋতুতে শিউলি পাওয়া প্রায় অসম্ভব, কিন্তু দিব্যজ্যোতি কোত্থেকে যেন জোগাড় করেছে। দিব্য, এসব কি? আর এই শিউলি ফুল, এই এই এত শিউলি ফুল তুমি কোথায় পেলে? পারমিতা, আজ থেকে 10 বছর আগে তুমি এই ফুলগুলো আমার ডায়েরিতে রেখেছিলে। সেদিন আমার সাহস হয়নি তোমাকে কিছু বলার। তারপর সময় আমাদের অনেক দূরে সরিয়ে দিয়েছিল। তুমি এক মখমলের কারাবাসে বন্দি ছিলে, আর আমি ছটফট করেছি তোমাকে বাঁচাতে না পারার যন্ত্রণায়। আজ তুমি মুক্ত। আজ তুমি নিজের অধিকারে নিজের আকাশ চিনে নিয়েছো। আমি কি সেই আকাশে একটু ঠাঁই পেতে পারি? দিব্যজ্যোতি পকেট থেকে একটা ছোট মখমলের বাক্স বের করলো। ভেতরে কোনো হীরের আংটি ছিল না, ছিল একটা সাধারণ মাটির তৈরি আংটি, যার উপর একটা ছোট্ট রূপালী তারা বসানো। এই আংটিটা দামি নয় পারমিতা, এটা মাটির তৈরি। কারণ আমি চাই আমাদের সম্পর্কটা মাটির মতোই শক্ত আর খাঁটি হোক। তুমি কি আমার সহধর্মিণী হবে? তুমি কি সারা জীবন আমার এই অগোছালো ঘরটাকে তোমার ভালোবাসায় আগলে রাখবে? বলো। রমিতা চোখের জল তখন বাঁধ মানছে না। সে দিব্যজ্যোতিকে টেনে তুললো এবং সজোরে জড়িয়ে ধরল। এই আলিঙ্গনে কোনো ভয় নেই, কোনো ঘৃণা নেই, আছে কেবল এক অনন্ত আশ্রয়ের তৃপ্তি। আমি তো অনেক আগে থেকেই তোমার হয়ে গেছি দিব্য। তুমি যখন আমার সেই ভাঙা মনে আসার আলো জ্বালিয়েছিলে, সেদিনই আমি তোমার কাছে নিজেকে সঁপে দিয়েছিলাম। আমি হীরের আংটি চাই না দিব্য। আমি শুধু চাই তোমার এই বুকে স্পন্দনটুকু সারা জীবনের জন্য শুনতে, সারাটা জীবনের জন্য আমাকে শুনতে দেবে প্লিজ। পরের মাসেই তাদের বিয়ে হলো। কোনো বড় অনুষ্ঠান নয়, কোনো আড়ম্বর নয়। আইনি মতে সই করার পর তারা একটা ছোট মন্দিরে গিয়ে মালা বদল করলো। পিনাকি কলকাতা থেকে এসেছিল। সে তার দিদির এই হাসি দেখে কেঁদে ফেলেছিল। সমিতার কবিতাও এসেছিল। সেই রাতে ব্যাঙ্গালোরের আকাশটা পূর্ণিমার নীল আলোয় ভেসে যাচ্ছিল। পারমিতা তার বিয়ের লাল বেনারসিটা নিজেই ডিজাইন করেছিল। শাড়ির আঁচলে সে ছোট ছোট করে ফুটিয়ে তুলেছিল এক ঝাঁক উড়ন্ত পাখির নকশা, যা তার নিজের মুক্তির প্রতীক। বিয়ের পর তারা দুজনে কর্ণাটকের এক ছোট্ট হিল স্টেশনে গেল কয়েকদিনের জন্য। পাহাড়ের ওপরের এক ছোট কাঠের কটেজে তারা যখন বসেছিল, পারমিতা দিব্যজ্যোতিকে বলল তার জীবনের শেষ ইচ্ছের কথা। শোনো না, আমি না একটা বই লিখতে চাই, আমার এই লড়াইয়ের গল্প। আমি চাই সারা পৃথিবীর মেয়েরা জানুক যে খাঁচা যতই দামি হোক না কেন, সেটা শেষ পর্যন্ত একটা খাঁচাই। মানুষ বেঁচে থাকে তার আত্মসম্মানে, তার স্বাধীনতায়। তুমি লেখো পারমিতা, আমি সেই বইয়ের মলারটা ডিজাইন করব। বইটার নাম কি দেব ভেবেছ? নাম দেব, কি নাম দিই? নাম দেব, হ্যাঁ, নাম দেব রুদ্ধ দ্বারের ওপারে এক নীল পাখির পুনরুত্থান। বছর কেটে গেছে। পারমিতার বইটা প্রকাশিত হয়েছে এবং তা ব্যাপক সাড়া ফেলেছে। সে এখন কেবল একজন সফল ডিজাইনার নয়, সে একজন অনুপ্রেরণাদায়ী বক্তা। সে বিভিন্ন জায়গায় গিয়ে মেয়েদের বোঝায় যে কোনো অবস্থাতেই হার মানা চলবে না। অভিরূপের সেই 21 তলার পেন্ট হাউসটা এখন একটা চ্যারিটেবল ট্রাস্টের অধীনে, এখানে গৃহহীন নারীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। পারমিতা আইনি লড়াই করে ওই বাড়িটাকে ভালো কাজে লাগানোর ব্যবস্থা করেছে। পারমিতার বাবা মা এখন পিনাকির সাথেই থাকে। সত্যপ্রকাশবাবু প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। পারমিতা নিয়মিত তাদের চিকিৎসার খরচ পাঠায়, কিন্তু সে নিজে আর কোনোদিন সেই ভিটে পা রাখেনি।
সে মনে করে ক্ষমা করা যায়, কিন্তু তিক্ত স্মৃতিগুলো মুছে ফেলা যায় না। সে তার নিজের নতুন সংসারে সুখী। আজ এক বিশেষ দিন। পারমিতার দিব্যজ্যোতির প্রথম সন্তান হওয়ার খবর এসেছে। দিব্যজ্যোতি খুশিতে সারা ঘরের নিচে বেড়াচ্ছে। সে এখনই বাচ্চার জন্য ছোট ছোট জুতো আর জামা কিনতে যাওয়ার কথা বলছে। পারমিতা ব্যালকনিতে দাঁড়িয়ে জেসমিন গাছটার দিকে তাকালো। সেই ছোট্ট চারা গাছটা এখন অনেক বড় হয়ে গেল। অজস্র সাদা ফুলে ছেয়ে গেছে ডালগুলো। সুগন্ধটা পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়ছে। আমাদের সন্তান এই নতুন পৃথিবীতে আসবে এক মুক্ত মানুষ হিসেবে। ও শিখবে ভালোবাসা মানে কাউকে বন্দি করা নয়, ভালোবাসা মানে কাউকে ডানা মেলে উঠতে শেখানো। দেবজ্যোতি পেছন থেকে এসে পারমিতাকে জড়িয়ে ধরল। বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে, ব্যাঙ্গালোরের সেই চিরচেনা সুন্দর বৃষ্টি। পারমিতা অনুভব করলো তার চোখের জল আর বৃষ্টির জল মিলেমিশে এক হয়ে যাচ্ছে। কিন্তু এই জল দুঃখের নয়, এই জল এক নতুন সৃষ্টির আনন্দের। তারা দুজন জানলার পাশে বসল। দেবজ্যোতি একটা পুরনো গান গাইতে শুরু করলো। পারমিতা তার সাথে গলা মেলালো। মখমলের কারাবাসে সেই বিভীষিকা এখন বহুদূরের এক বিস্তৃত অধ্যায়। রুদ্ধদ্বারের ওপারে যে বিশাল পৃথিবীটা ছিল, আজ তারা সেই পৃথিবীর নাগরিক। ভোরের আলো ফুটতে শুরু করেছে। পারমিতা দেখল দিগন্তের ওপারে সূর্য উঠছে। এক লাল আভা চারদিকের অন্ধকারকে সরিয়ে দিয়ে ঘোষণা করছে এক নূতন দিনের। পারমিতা দিব্যজ্যোতির চোখের দিকে তাকালো। সে দেখল সেই চোখে কেবল তার নিজের প্রতিচ্ছবি নয়, সেখানে ফুটে উঠছে এক উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকার। ধন্যবাদ দিব্য, আমাকে বাঁচানোর জন্য নয়, আমাকে আসল আমি হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ভালোবাসি। কোনো ধন্যবাদ নয় পারমিতা, কোনো ধন্যবাদ নয় পারমিতা। এখন অনেকটা পথ একসাথে চলা বাকি। আজ থেকে আমাদের জীবনের প্রতিটা ভোর হবে এমন রোদ্দুর মাখা। আজ থেকে আমাদের জীবনের প্রতিটা ভোর হবে এমন রোদ্দুর মাখা। তারা হাসতে হাসতে ড্রয়িং রুমের দিকে চলে গেল। ঘরের ভেতরে শিউলি আর জেসমিনের সুগন্ধ মিশে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে। পারমিতা জানত লড়াই জীবনভর থাকে, কিন্তু যদি সাথে সঠিক মানুষটা থাকে তবে কোনো ঝড়ই জীবনকে টলাতে পারে না। রোদ্দুর মাখা ভোরের সেই প্রথম আলোয় পারমিতা তার জীবনের সব থেকে সুন্দর নকশাটি খুঁজে পেল, ভালোবাসার নকশা। শেষ হলো আমাদের আজকের গল্প, তথা আমাদের এই দীর্ঘ পথ চলা, অর্থাৎ এই সিরিজটির পথ চলা এখানেই শেষ। আপনাদের কেমন লাগলো এই সম্পূর্ণ সিরিজটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নতুন হাইপ বাটনটি অবশ্যই প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে ইউটিউব আমাদের গল্প সকলের কাছে পৌঁছে দিতে পারে। পরবর্তী সপ্তাহে আমরা আরও একটি নতুন ধরনের প্রেমের গল্প নিয়ে ফিরে আসব। প্রেমের মাসে আমাদের নিবেদন এতটুকুই। ভালো থাকবেন, ধন্যবাদ।